দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সনকন অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর কিডনি রোগ, নেফ্রোটিক সিনড্রোম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল কাদের, অ্যাসোসিয়েট কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, শিশুদের মধ্যে কিন্তু নেফ্রোটিক সিনড্রোম নামক যে রোগ, সেই রোগটা কিন্তু এখন বেড়েই চলেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই রোগের অনেক শিশুরাই আক্রান্ত হচ্ছেন। এই রোগটা আসলে কি বিষয়ে অবলম্বন করতে হবে এই রোগ হলে, সেই সব বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল কাদের। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আমাদের দর্শক যারা নেফ্রোটিক সিনড্রোমে যাদের বাচ্চারা আক্রান্ত, সেই মা বাবারা তো আসলে এই রোগ সম্পর্কে জানেনি, কিন্তু অন্যদের জন্য এই বিষয়টা একটু আমরা বলবো কঠিন হয়ে পড়ে। নেফ্রোটিক সিনড্রোম বিষয়টা কি, এটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। নেফ্রোটিক সিনড্রোম কিডনির এমন একটা রোগ যে আপনি জানেন যে কিডনিতে গ্লোমেরুলার মেমব্রেন মানে নামক একটা পর্দা রয়েছে, অর্থাৎ কেউ এটাকে ছাঁকনিও বলেন, যেটা রক্ত পরিষ্কার করে, অর্থাৎ রক্ত পরিষ্কারের মাধ্যমে রক্তের ময়লা আবর্জনা বা দূষিত পদার্থ পেশাবের সাথে বের হয়ে যায় এবং ভালোগুলো রক্তের ভিতরে আবার ফেরত যায়। তো এই যে গ্লোমেরুলার মেমব্রেন যেটা আছে, এই গ্লোমেরুলার মেমব্রেন যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, তখন ভালো খারাপ দুইটা জিনিসই পেশাবের সাথে পাস হয়ে যায়। যেমন আমাদের শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান অ্যালবুমিন, অর্থাৎ প্রোটিন, এটা পেশাবের সাথে বের হয়ে যায়। তো যখন পেশাবের সাথে চলে যায় তখন আস্তে আস্তে করে রক্তের অ্যালবুমিনের মাত্রা কমতে থাকে এবং ধীরে ধীরে শরীরটা ফুলে ওঠে। তো এই কয়েকটা জিনিসকেই টোটাল মিলেই বলা হয় যে নেফ্রোটিক সিনড্রোম। সাধারণভাবে যদি আমরা এইভাবে বলতে পারি যে রক্তের যে কিডনির একটা কাজ হচ্ছে, কিডনি ছাঁকনি হিসেবে কাজ করে। সে দূষিত পদার্থগুলোকে সে বের করে দিচ্ছে আর ভালো জিনিসগুলিকে সে রেখে দিচ্ছে। এখানে সে যেটা কাজ করছে, ভালো জিনিসটাকেও সে বের করে দেয় কোনো একটা সমস্যার কারণে, এবং সেই ভালো জিনিসটার নাম হচ্ছে আপনার ভাষায় যে অ্যালবুমিন। আচ্ছা, এই রোগের আসলে লক্ষণ কি? মা বাবারা কখন বুঝবেন যে না, আমার শিশুটা বোধহয় নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত, আমাকে একজন আপনাদের মধ্যে যারা শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের শরণাপন্ন হতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। এটা খুবই সিম্পল সেটা বলা যাবে না, কারণ হচ্ছে যে অনেকে দেখা গেছে যে 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে যে প্রেজেন্ট করতেছে এবং তারা মা বাবা বুঝতেই পারে না। তো প্রথমে যে জিনিসটা হয়, আমি শুরুতে যেমন বলছিলাম যে প্রোটিন বা অ্যালবুমিন চলে যায় পেশাবের সাথে। এই অ্যালবুমিন যাওয়ার কারণে শরীরে আপনার অ্যালবুমিন কমে যায় রক্তে এবং শরীরটা ফুলে ওঠে। তো প্রথম সাইনটা আসবে যে শরীর ফুলে উঠতেছে, এবং শরীর ফুলাটা আমাদের নরম জায়গাগুলোতে দেখা গেছে যে প্রথমেই শুরু হয়। যেমন ধরেন শুরুতে চোখের চারপাশে ফোলা। তো অনেক সময় দেখা যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠছে, চোখটা ফোলা লাগতেছে, দিনের বেলা মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। এই চোখের ফোলাটা আস্তে আস্তে যখন বাড়া শুরু করে, দেখা যাচ্ছে যে না, দিনের বেলাও মোটামুটি দুপুর পর্যন্ত থাকে, তখন পায়ের দিকে তাকালে মনে হচ্ছে যে একটু পাটাও মনে হয় ফোলা ফোলা লাগে, বাচ্চাটা কেমন দুর্বল, ঠিক উঠতে বসতে চায় না, ঠিক মতো খাচ্ছে না। আর যেহেতু শরীরটা ফুলে যাচ্ছে এবং শরীরে এই যে অ্যালবুমিন, যে কিনা শরীরের যে পানি অর্থাৎ জলীয় পদার্থ যেটাকে রক্তের মাধ্যমে পরিশোধিত করে পেশাব করে বের করে দেয়, পেশাব তৈরি করে বের করে দেয়, এই পানিগুলো শরীরে বিভিন্ন জায়গায় ছড়ায়, ফলে যার ফলে হচ্ছে শরীরটা ফুলে ওঠে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশাবের পরিমাণও কম হচ্ছে। সো প্রথমে চোখ ফুলে, এরপরে পা ফুলে, এবং দেখা যাচ্ছে যে এরপরে পেশাবের পরিমাণ কমে যাচ্ছে, হয়তো দিনে 2 বার বা 3 বার পেশাব করে, এবং ধীরে ধীরে শিশুটি আপনার আরও বেশি ফুলে ওঠে, অর্থাৎ পেটে পানি আসে, কোনো ক্ষেত্রে পেশাবের থলিতেও পানি চলে আসতে পারে। আচ্ছা, এটাতে আপনি মেকানিজমটা বললেন যে কিডনির ছাঁকনিতে সমস্যা, কিন্তু আসলে এটার কারণ কি? মানে কি কোনো কি বিষয় রয়েছে, কোনো খাবার খেলে বা কোনো আচরণ বা কোনো ইনফেকশন, কোনো কিছুর ক্ষেত্রে সাথে কি এটার সংশ্লিষ্টতা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা সব বাবা মাই করে থাকেন আমাদেরকে। এটা নিয়ে অনেক বড় বড় গবেষণা হয়েছে, যেটা কোনো সিঙ্গেল একটা কারণ আসলে সিলেক্ট করতে পারে নাই যে এই কারণেই হয়। তবে প্রধানত আমরা অনেকগুলো কারণ বলে থাকি, যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কিডনির পর্দাটাও দুর্বল হয়ে যায়। তো এটারও বিভিন্ন ধরনের ভাগ আছে, তবে মোটামুটিভাবে বলা চলে যে যাদের ধরেন ঘন ঘন ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ ঘন ঘন ঠান্ডা কাশি লাগার প্রবণতা থাকে, বা দেখা গেছে অনেক গবেষণায় যে যাদের মধ্যে অ্যাজমা বা হাঁপানি বা রিকারেন্ট কফের হিস্ট্রি রয়েছে, ওই সব বাচ্চাদের মধ্যে 40%-এর এই ধরনের রোগ হয়ে থাকে। তার মানে তাদের মূল গোড়াতেই তাদের ইমিউন সিস্টেমে কিছুটা প্রবলেম থাকে। এছাড়া কিছু রোগ রয়েছে, যেমন ধরেন হেপাটাইটিস বি, টিউবারকুলোসিস, এইসব রোগের কারণেও অনেক সময়
এই ধরনের নেফ্রোটিক সিন্ড্রোম হতে পারে। তবে এখন আরেকটা খুবই ইমার্জিং একটা কোশ্চেন আসতেছে যে আসলে এই রোগটা বংশগত কিনা বা জিনগত কিনা। সো যেমন ধরেন আমরা বলে থাকি যে বাবা মায়ের কাছ থেকে মানুষ অনেক ধরনের রোগ শোক পেয়ে থাকে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এটা খুবই এস্টাবলিশড। কিন্তু কিছু কিছু কিডনি রোগ রয়েছে, তার মধ্যে একটা নেফ্রোটিক সিন্ড্রোমও আছে যেটা অনেক ক্ষেত্রে ফ্যামিলিয়াল হতে পারে। এবং আমরা হিস্ট্রি নিলে মোটামুটি 110 বা 115% যে পেয়ে যায় যে আপনার আছে ফ্যামিলিতে কারো না কারো ম্যাটার্নাল সাইড, প্যাটার্নাল সাইডে কারো না কারো নেফ্রোটিক সিন্ড্রোম ছিল বা কোনো না কোনো ধরনের কিডনি ডিজিজ ছিল বা কিডনি ফেইলিওর হয়ে মারা গেছে, তাদের এই ধরনের ডিজিজ নিয়ে প্রেজেন্ট এটা হওয়ার প্রবণতাটা কতটুকু মা বাবার, এমনকি কোনো গবেষণা রয়েছে কিনা মা বাবার যদি কোনো কিডনির সমস্যা থাকে তাদের পরবর্তীতে তাদের শিশুদের বা বাচ্চাদের হওয়ার প্রবণতা বা হার কেমন? এই জিনিসগুলো আসলে এক্স্যাক্ট পার্সেন্টেজ এখনও গবেষণাধীন, কারণ হচ্ছে যে বাবা মায়ের কোন ধরনের কিডনি ডিজিজ থাকতেছে এটা আসলে নির্ণয় থেকে বেশিরভাগই দেখা যায় যে শোনা যায় যে না বাবা মায়ের কিডনি ফেলিওর ছিল বা দাদা দাদির কিডনি ফেলিওর ছিল, ডায়ালাইসিস লাগছে, এতটুকুই। কিন্তু কিডনি ফেলিওরের এক্স্যাক্ট কজ কি সেটা তো আসলে ওই বয়সে, শেষ বয়সে যে সম্ভব হয় না জানা। যেমন আমরা এখন ছোট বয়সে হয়তো বলতে পারি যে কিডনি নেফ্রোটিক সিন্ড্রোম ছিল বা জন্মগত কোনো ত্রুটি ছিল, কিন্তু ওইটা অত বেশি বয়সে আসলে অতটা ভালো বোঝা যায় না। খুব সুন্দরভাবে আসলে আপনি বলছিলেন। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকদের ফোন কলটি নিয়ে নিতে চাই। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি আপনার বাচ্চার বয়স বলে আমাদেরকে করুন, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। একটু যদি জোরে বলেন, কারিগরি হয়তো কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার বয়স আপনার 20 বছর, আজকে 2 দিন। আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি আর খাবারের চাহিদা কম। আচ্ছা, আর অন্য কোনো সমস্যা কি রয়েছে? হ্যাঁ, রাত্রে ঘুম কম হয়, এই তিনটাই। কিডনির কি কোনো সমস্যা রয়েছে কিনা? এটা আমি শিওর জানি না, আমি চেক করে নেই। জি জি। দর্শক, আমরা তো আজকে কিডনি নিয়ে আলাপ করছি, তবুও যদি আপনি ওনাকে সহায়তা করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা মেইনলি আসলে বাচ্চাদের কিডনি রোগ নিয়ে আলোচনা করছি। তো আমার মনে হয় আপনি যে সমস্যাগুলো বললেন, একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ যদি নেন আপনার পাশে, তাহলে আমার মনে হয় যে উনি আপনাকে একটা সমাধান দিতে পারবেন। জি, কারণ কি আমরা জানি যে কিডনি শুকানোর তো অনেকগুলি কারণ রয়েছে, অনেক জটিল কারণ রয়েছে। আমার মনে হয় যেহেতু শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। আমরা যেটা প্রশ্ন করতে চাই সেটা, আমরা বলছি কিডনিতে ছাঁকনির সমস্যা, কিন্তু এই রোগ হলে কিডনিতে কোনো এফেক্ট করে কিনা, দীর্ঘমেয়াদের কিডনির সমস্যা হয় কিনা, এই সব বিষয়গুলি আমরা আলাপ করবো একটা বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আব্দুল কাদের, এবং আমরা আলাপ করছি শিশুদের নেফ্রোটিক সিন্ড্রোম নিয়ে। আমরা শুরুতেই একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, ফোন কলটি নিয়ে নিতে চাই। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আমি রাজবাড়ী পাংশ থেকে বলছি। জি। আমার বাচ্চার বয়স 12 বছর। জি। ওর বাচ্চা বিছানায় প্রসাব করে। আমি কয়েকজন ডাক্তারকে দেখাইছি, ওনারা বলে যে এটা কোনো রোগ নয়, এটা বয়স হলে ঠিক হয়ে যাবে, ছোটকাল থেকে বলে আসছে। জি। এটা কত বছর বয়স থেকে করছে সে? এটা ধরেন ছোটকাল থেকেই, মানে। আচ্ছা, এর মধ্যে কি ওর ওজন কমে গিয়েছে, এমন হয়েছে? না না, ওজন কমেনি। ওজন কমেনি। ওকে বেশি বেশি পানি খায়? হ্যাঁ, পানি খায়, বেশি পানি খায়। একটু অতিরিক্ত খায়? অতিরিক্ত খায়, স্কুলের থেকে আসে অনেক সময় অনেক অতিরিক্ত খায়। আপনি থাকুন আমাদের সাথে। আসলে 12 বছর বয়সে আর নিজে নিজে ঠিক হয়ে যাওয়ার বয়স না। অবশ্যই এই রোগের চিকিৎসা রয়েছে, ডাক্তার আব্দুল কাদের রয়েছে আমাদের সাথে। আপনি প্রশ্ন করুন। আরেকটু কথা বলতে চাই, আপনার ফ্যামিলিতে কারো এরকম আছে কিনা? ওর জি না, আমার ফ্যামিলিতে ওর কাজিনদের মধ্যে চাচা, মামা, ফুফু, খালা? না, এরকম কারো নেই। জি। বিষয়টা হলো যে আমি কয়েকজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করছি, ওনারা কেউ ওই টিপটিন ওষুধ খাইতে বলছিল, টিপটিন পেন, আবার অনেকে বলছিল ইউকল 2, এগুলো খাওয়ার জন্য বলছে। ঠিক আছে জি, আমি আপনাকে বুঝাই বলছি। সাধারণত আমাদের বাচ্চারা 2 বছর বয়সের মধ্যে রাতের বেলা পেশাব করা বন্ধ করে দেয়, অর্থাৎ দেখা যাচ্ছে রাতে আর পেশাব করে না। এটা আমাদের শরীরের হরমোনের সাথে রিলেটেড। কোনো কোনো ক্ষেত্রে 5 বছর পর্যন্ত আমরা এটাকে নর্মাল হিসাবে অ্যাকসেপ্ট করি, যে 5 বছর পর্যন্ত হঠাৎ 2-1 বার পেশাব করতে পারে বিছানায়, কিন্তু 5 বছরের পরে এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়।
তো এই বিছানায় পেশাব করার রোগটা আসলে দুই ধরনের হয়ে থাকে। যদি তার কোনো ধরনের কিডনি রোগ থাকে তাহলে একরকম, আর দ্বিতীয়টি হচ্ছে যে তার যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ ফ্যামিলিতে এই ধরনের বিছানায় পেশাব করার হিস্ট্রি কিন্তু অনেকের মধ্যে থাকে, আগের জেনারেশন যেমন চাচা, ফুফু, খালা, বাবা, মা, কারো না কারোর মধ্যে থাকে, অথবা ভাই বোনদের মধ্যে থাকে। যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি যে 10-12 বছর বয়সের মধ্যে এই জিনিসটা ঠিক হয়ে যায়, কিছুটা নিয়মকানুন পালন করতে হয়। আর যদি কোনো স্ট্রাকচারাল কিডনি প্রবলেম থাকে বা অন্য কোনো ধরনের, যেমন ধরেন অনেকের থাকে যে পেশাবের থলি ঠিকমতো কাজ করে না, পেশাব আটকে রাখতে পারে না, বা ঠিকমতো পর্যাপ্ত ইউরিন রাখতে পারে না যতটুকু রাখার কথা, এই জিনিসগুলো দেখার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার যে আসলে ওর কোনো কিডনি প্রবলেম আছে কিনা। আর যদি সেটা না থাকে, আমি প্রাথমিকভাবে বলবো আপনি 3টা কাজ করবেন। প্রথম কাজটা হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পরে ওকে কোনো ধরনের পানি বা সফট ড্রিঙ্কস, দুধ, এই ধরনের খাবার তাকে দিবেন না, কোনো জুস, অর্থাৎ কোনো ধরনের লিকুইড খাবার দিবেন না। সেকেন্ড যে কাজটা করবেন, দুধ এবং দুধ জাতীয় খাবার, অর্থাৎ দুধের তৈরি মিষ্টি বা দুধের যেগুলো পায়েস, এই ধরনের খাবার বা চকলেট, এগুলো খাবার সন্ধ্যার পরে দিবেন না, পরের দিন সকাল হবে তারপরে। থার্ড কাজ যেটা করতে হবে সেটা হলো ঘুমানোর আগে অবশ্যই 2 বার পেশাব করে ঘুমাবে। সো আপনি সবসময় খেয়াল করবেন যে ও পেশাব করলে ঘুমায় পড়া ঠিক 2 ঘন্টার মধ্যে প্রথম পেশাবটা করে ফেলে। তো আপনি যদি সন্ধ্যার পরে পানিটা রেস্ট্রিক্ট করতে পারেন এবং এই তরল জাতীয় খাবার, দুধের তৈরি খাবার, তাহলে আমার মনে হয় যে এটা প্রাথমিকভাবে অনেকটা উন্নতি পাবেন। এবং আপনার ওর কোনো কিডনি প্রবলেম আছে কিনা সেটার জন্য অবশ্যই একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন। আমি বলি এখন কিন্তু আমরা বলবো যে পরামর্শ দেওয়ার পরও যদি সমস্যাটার সমাধান না হয়, অনেক আপনি যে ড্রাগগুলো বললেন সেই ছাড়াও কিন্তু আরও অনেক উন্নত ড্রাগ রয়েছে, কিন্তু একজন শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ বা একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিলে নিশ্চয়ই আপনি সমস্যার সমাধান পাবেন। আমরা যে আলাপটা করছিলাম বিরতির আগে, আপনাকে প্রশ্ন করেছিলাম, আমাদের খুব বেশি সময় নেই বিরতিতে যাওয়ার, একটু যদি বলতেন যে এই যে বললাম যে আমরা ছাঁকনিতে সমস্যা হলে কিডনিতে কোনো সমস্যা হয় কিনা আসলে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমাদের একটু জানা দরকার যে আসলে এই নেফ্রোটিক সিনড্রোম রোগটা কী করে শরীরে, আসলে কতদিন থাকে, কিভাবে হয়, মানে কিভাবে চলতে থাকে। তো নেফ্রোটিক সিনড্রোম মোটামুটিভাবে 2 রকম, একটা আমরা বলি যে ভালো আর একটা হলো খারাপ। অর্থাৎ আমরা নেফ্রোটিক সিনড্রোম রোগের চিকিৎসায় যে প্রেডনিসোলন বা এই ধরনের মেথাইল প্রেডনিসোলন বা এই ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ ইউজ করি, এই ওষুধে যদি কাজ হয় তাহলে এটা ভালো ধরনের। অর্থাৎ আমরা দেখি যে মোট রোগটার 80%ই ভালো ধরনের, 20% খারাপ, যেটাকে আমরা স্টেরয়েড রেজিস্ট্যান্ট বলি, অর্থাৎ স্টেরয়েডে কাজ হয় না। তো এই স্টেরয়েড রেজিস্ট্যান্টেরই একটা বড় অংশ পরবর্তীতে দেখা গেছে যে ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনি বিকলতার দিকে চলে যায়। আর যেইটা আপনার ভালো ধরনের, এটাকে আমরা বলি যে এটা 3 ভাগে বিভক্ত। অর্থাৎ কোনোটা আছে যে জীবনে একবারই হয়, দেখা গেছে যে ফ্যামিলিতেও অনেক সময় হিস্ট্রি পাওয়া যাবে, বা অনেকের মধ্যেই আছে যে শুধুমাত্র একবারই হয়েছে আর কখনো হয়নি। কারো কারো ক্ষেত্রে প্রতি বছরে 1 থেকে 2 বার করে আবার রিলাপস হইতে থাকে, বাচ্চাটা 17-18 বছর বয়স হওয়া পর্যন্ত। আর থার্ড যে ভ্যারাইটিস আছে, এটা অনেকটা ওষুধে না কাজ করার মতোই এরকম বেশ ক্ষতিকর। অর্থাৎ এটা এই রোগটা বারবার আসতে থাকে, দেখা গেছে যে প্রতি মাসে আসতেছে, সেটা কতদিন পর্যন্ত আসে এবং তখন কি করণীয়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সোহান খান অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল কাদের এবং আমরা আলাপ করছি শিশুর নেফ্রোটিক সিনড্রোম নিয়ে। আমরা শুরুতে একজন দর্শক রয়েছেন আমাদের সাথে, দর্শকের ফোন কলটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি অরিন বলছি শাহজাদপুর, ঢাকা থেকে। আমার বাচ্চার বয়স 4 বছর বয়স। জি বলুন। আমার বাচ্চা এই বছরে মে মাসে নেফ্রোটিক সিনড্রোম ধরা পড়ে। তারপরে ওকে ডাক্তার প্রিকোডিল দেন। প্রিকোডিল খাওয়ার পরে ওর এটা কন্ট্রোল হয়, দেন ও আবার রিল্যাপস করে। রিল্যাপস করার পরে ডাক্তার এমএমএস দেন। এমএমএস চলা অবস্থায় ও ঠান্ডা লাগে এবং আবার রিল্যাপস করে, এবং ডাক্তার তারপর র্যামিপ্রিল দেন। এখন ওর প্রিকোডিল, র্যামিপ্রিল এবং এমএমএস 3টাই চলছে, কিন্তু হঠাৎ করে আজকে থেকে আবার ঠান্ডা লেগেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, নর্মালি ঠান্ডা লাগলেই ও রিল্যাপস করে, তো এই মুহূর্তে আমার করণীয় কি, আমি কি করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর আব্দুল কাদের। জি, ধন্যবাদ দর্শক আপনাকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। এটা আসলে ওকে যে এমএমএফটা দেওয়া হয়েছে স্টেরয়েড ডিপেন্ডেন্ট চিন্তা করে, অর্থাৎ যে ওর স্টেরয়েড ওষুধটা বন্ধ করা, অর্থাৎ প্রিকোডিল ওষুধটা বন্ধ করার সাথে সাথে এটা শুরু হয়ে যাচ্ছে। তো আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে যাদের মধ্যে ঘন ঘন ইনফেকশন হওয়া বা অ্যাজমা, হাঁপানি বা ঠান্ডা কাশি লাগার প্রবণতা রয়েছে, তাদের মধ্যে এই রোগটা বারবার আসার একটা সম্ভাবনা থাকে। সো সেই ক্ষেত্রে আপনার একটা 6 ডেজ রুল বলে থাকি, অর্থাৎ যে ও প্রিকোডিল যেটা একদিন পর পর যে ডোজে খাচ্ছে, তো আপনার যদি ঠান্ডা কাশি লাগার জন্য যদি হঠাৎ করে একটু পেশাব 1+2+ হলো, তখন ওই
ওই ডোজটাই আপনি ডেইলি দিতে পারেন 5 দিন বা 7 দিনের জন্য। তখন যদি ইমপ্রুভ করে যায় যে না পেশাব পরিষ্কার হয়ে গেছে, তখন আবার আপনি ওই সেম ডোজই অল্টারনেট ডেতে চলে গেলেন এবং আগে যেভাবে ট্যাপারিং শিডিউল আপনাকে দেওয়া আছে আপনি ওইটা কন্টিনিউ করলেন। কিন্তু এক সপ্তাহ ওইটা ডেইলি ডোজে দেওয়ার পরেও যদি দেখেন যে না ওইটা আসলে আপনার পেশাবটা পরিষ্কার হচ্ছে না এবং ওর ঠান্ডা কাশি ভালো হয়ে গেছে কিন্তু তারপরে ইমপ্রুভ করতেছে না, তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যে এই মুহূর্তে তখন কী করণীয় সেটা জানার অর্থাৎ জন্য। ওনারা তো নর্মালি আমরা যখন মেনটেনেন্স দিই তখন তো দর্শক সুবিধার জন্য বলছি যে আমরা একদিন পর পর ডোজটা ওনারা জি, দিতে জি, থাকেন, একদিন পর পর। কিন্তু যেই সময় অসুস্থতা হবে সে তখন একদিন পর পর না দিয়ে ওই সেম ডোজটা ডোজটাই ডেইলি daily dose এ দিবেন। 6-7 দিন দিবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেসপন্স সপ্তাহের মধ্যে দিলে না আমার হলে মনে হয় দেখা যায় যে response অন্য করে অন্য সমস্যা হয়। এই ক্ষেত্রে যাদের এইভাবে রেসপন্স করে না বারবার হয় তাদের ক্ষেত্রে এই যেটা আমরা আলাপের জন্য আপনার কাছে জানতে চাইছি, তাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা কি? তো উনার বাচ্চার যে প্রবলেমটা সাধারণভাবে আর কি, বারবার যেহেতু হচ্ছিল প্রশ্নটা বা আসলো, ওষুধ হ্যাঁ। শেষ করার সাথে সাথে হয়ে যাচ্ছিল, তখন আমরা ওই সেকেন্ড লাইন ড্রাগটা চয়েস করে থাকি। তো সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে আমরা এমএমএফ যেটাকে বলছিলাম যে মাইক্রোফেনোলেট মোফেটিল, এই ওষুধটাকে আমরা প্রাথমিকভাবে চয়েস করে থাকি। তবে কিছু কিছু বাচ্চাকে আমরা এন্ডক্সিন বা সাইক্লোফসফামাইড জাতীয় ওষুধও দিয়ে থাকি। তো এই ওষুধ দুটা এগুলি দেওয়ার আগে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিনা? এই ওষুধগুলো দেওয়ার আগে তেমন পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় না, শুধুমাত্র বডিতে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা সেটা আমরা নির্ণয় করে নিই। তবে এই দুটো ওষুধও যদি কাজ না করে, যেমন ওনার শিশু মাত্র এমএমএফ পাওয়া শুরু করছেন, তারপরেও রিল্যাপস হচ্ছে, তো আমরা এমএমএফ দিলে অন্তত অ্যাটলিস্ট 5 থেকে 6 মাসের মতো ওয়েট করি। তাতেও যদি রেসপন্স না করে তখন আমরা থার্ড লাইন ড্রাগের কথা চিন্তা করি, অর্থাৎ সাইক্লোস্পোরিন অথবা ট্যাক্রোলিমাস। তো সাইক্লোস্পোরিন এবং ট্যাক্রোলিমাস আপনি জানেন যে অন্যান্য যে ওষুধই আমি খাওয়াই না কেন সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে, ইভেন এমএমএফ বা প্রেডনিসোলোন সবারই রয়েছে। সো ট্যাক্রোলিমাসের একটা অন্যতম সাইড এফেক্ট হচ্ছে এটা কিছুটা কিডনির ক্ষতি করে। সেজন্য ট্যাক্রোলিমাস বা সাইক্লোস্পোরিন দেওয়ার আগে আমরা একটু কিডনির বায়োপসি করে নিতে চাই যে আসলে তার কিডনিটায় কী ধরনের নেফ্রোটিক সিনড্রোম আছে। আমরা শুরুতে যে জিনিসটা আলাপ করছিলাম যে একটা ভালো একটা খারাপ, আমাদের একদম সময় নেই, আমরা যদি সংক্ষেপে জানতে চাই তাহলে কাদের বায়োপসি লাগে এটা যদি একটু বলতেন। যাদের ক্ষেত্রে আমরা এই যে থার্ড লাইন ড্রাগটা শুরু করতে চাই, তো প্রাথমিকভাবে আমরা তাদের ক্ষেত্রে বায়োপসি করে থাকি। সেকেন্ড হচ্ছে যে যাদের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট টু ম্যানেজ হয়ে থাকে, যে না আসলে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না এবং কোন দিকে যাচ্ছে গতিবিধি, দেখা গেছে যে আমরা থার্ড লাইন ড্রাগও অনেক সময় রেস্কিউ থেরাপি হিসাবে শুরু করে দিই। তো আমরা আসলে এক্স্যাক্ট হিস্টোলজিটা জানার জন্য। আর তৃতীয় যেটা, কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তখন সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা বায়োপসি করি এবং পাশাপাশি একটা জেনেটিক টেস্টও করি, এই দুটাকে কোরিলেট করার একদম জন্য। শেষ প্রশ্ন, আমরা 10 সেকেন্ডের মতো রয়েছে, এই নেফ্রোটিক সিনড্রোম রোগটি পুরোপুরি ভালো হয় কিনা? নেফ্রোটিক সিনড্রোমের রোগের একটা বড় অংশই পুরোপুরি ভালো হয়ে যায়, তবে আমরা যাদেরকে বলছিলাম যে ওষুধের শুরুতেই কাজ করে না বা যাদের বারবার হয় তাদের একটা অংশ, অর্থাৎ লেস দেন 5% এদের ভবিষ্যতে অ্যাডাল্টে হতে পারে। ডক্টর আব্দুল কাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন নেফ্রোটিক সিনড্রোম রোগটি কিন্তু 95% ক্ষেত্রেই কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়, কিন্তু সেই জন্য যেটা দরকার চিকিৎসকের শরণাপন্ন হয় এবং নিয়মিত যেই ডোজটা দিয়েছে সেই ডোজটা কমপ্লিট করা। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।